স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাতের অন্ধকারে প্যাসেঞ্জার সহ 4টি এয়ারক্রাফট টেক অফের জন্য অপেক্ষা করছিল। তখন তারা একটি ব্যাপার লক্ষ্য করে ভীষণ চমকে ওঠে। একটি এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য ঠিক তাদের দিকেই এগিয়ে আসছে দ্রুত গতিতে। আকাশে থাকা প্লেনটি ল্যান্ডিংয়ের জন্য এটিসির কাছে পারমিশন চাইল এবং এটিসি সঙ্গে সঙ্গে তাকে ল্যান্ডিংয়ের পারমিশন দিয়ে দেয়। এয়ারপোর্টে টেক অফের অপেক্ষায় থাকা পরপর 4টি বিমানের পাইলট মনে করে হয়তো তাদের কোনো রকম ভুল হচ্ছে। যে বিমানটি ল্যান্ড করতে চাইছে সে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি এসে নিজের রাস্তা বদল করে নেবে, কিন্তু তাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তারা যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটতে চলেছে। ওপরে উঠতে থাকা প্লেনটি সরাসরি এসে এই 4টি বিমানের সঙ্গে ধাক্কা খেতে চলেছে আর ঘটতে চলেছে বিরাট বড় একটি বিধ্বংসী ভয়াবহ ঘটনা। হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আজ আমি আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিন আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। জুলাই 2017 এয়ার কানাডার একটি প্লেন ACA 759 টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 135 জন প্যাসেঞ্জার এবং 5 জন ক্রু মেম্বার সহ টেক অফ করে। প্রতিদিনের মতোই এটি ছিল একটি রুটিন ফ্লাইট। এটিকে 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। এই প্লেনের ভেতরে থাকা 2 জন পাইলটই ছিল ভীষণই অভিজ্ঞতা সম্পন্ন। এরা অনেকবার স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, কিন্তু আজকের দিনটি তাদের জন্য মোটেই সাধারণ দিনের মতো ছিল না। তো এই ঘটনাটি আগামী ভবিষ্যতে এভিএস ইন্ডাস্ট্রির জন্য বিরাট বড় একটি শিক্ষা হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এয়ার কানাডা 759 এর যাত্রা সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারা যখন স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাবে, এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে তারা ল্যান্ডিংয়ের জন্য পজিশন ঠিক করতে থাকে। এই কাজটির জন্য তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পারমিশনের অপেক্ষায় ছিল। এখানে আপনাদের একটু বলে রাখি, স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মোট 4টি রানওয়ে রয়েছে, তবে অ্যাট দ্য টাইম মাত্র 2টিকেই ব্যবহার করা যেতে পারে। যদি হাওয়ার ডিরেকশন দক্ষিণ দিক থেকে আসে তাহলে এই 2টি রানওয়েকে ল্যান্ডিং এবং টেক অফের জন্য খুলে দেওয়া হয়, আর হাওয়ার ডিরেকশন যদি পশ্চিম দিক থেকে আসে তাহলে অপর 2টি রানওয়েকে ব্যবহার করা হয় ল্যান্ডিং এবং টেক অফের উদ্দেশ্যে। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি হাওয়ার গতিপথের বিপরীত দিকে প্লেনকে ল্যান্ডিং বা টেক অফ করানো হয়। আজকের দিনে হাওয়ার গতিপথ ছিল পশ্চিম দিক থেকে, আর ঠিক এই কারণেই হাওয়ার গতিপথের বিপরীত দিকে প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য এর মধ্যে কোনো একটি রানওয়েকে ব্যবহার করা হবে। আর এই 2টি রানওয়ের মধ্যে প্রথমটি ছিল 28L এবং দ্বিতীয়টি ছিল 28R, মানে 28 লেফট এবং 28 রাইট। এতক্ষণ পর্যন্ত যেটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল সেটি অস্বাভাবিক ঘটনায় পরিণত হতে চলেছে। মেইনটেনেন্সের কারণে 28L রানওয়েটি সম্পূর্ণ বন্ধ ছিল, সেই কারণে এই রানওয়ে লাইটগুলো অফ করাই ছিল। কন্ট্রোল টাওয়ার এয়ার কানাডা 759কে পাশের রানওয়েটিতে মানে 28R এ ল্যান্ডিংয়ের পারমিশন দিয়ে দেয়। যেমনটা আমি আগেই বলেছি, এই 2 জন পাইলট স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এর আগে অনেকবার ল্যান্ড করেছেন, তাই তারা আশা করছিলেন 2টি রানওয়ের প্যারালাল লাইট তারা দেখতে পাবেন, আর এর মধ্যে তাদের ডান দিকের রানওয়েটিতে ল্যান্ড করতে হবে। তাদের প্রথম ভুলটা শুরু হয় এখান থেকেই। এই 2টি রানওয়ে সাইডে রয়েছে ট্যাক্সিওয়ে, মানে যেখানে প্লেনগুলোকে রেখে দেওয়া হয়, আর এই ট্যাক্সিওয়ে 2টি ছিল গ্রিন কালারের। আসলে টার্মিনাল থেকে প্যাসেঞ্জারদের প্লেনে ভেতরে ঢোকানোর পর সমস্ত প্লেনগুলো এই ট্যাক্সিওয়ে ধরেই আসল রানওয়েতে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, রাতের অন্ধকারের কারণে এয়ার কানাডার 759 এর পাইলট ট্যাক্সিওয়েতে জ্বলতে থাকা গ্রিন লাইটগুলোকে তারা 28R মানে তাদের ল্যান্ডিং সাইট বলে মনে করেন। তারা ভেবে নেয় এটাই হয়তো 28R, মানে এখানেই তাদেরকে হয়তো ল্যান্ড করার পারমিশন দেওয়া হয়েছে। 28R এর লাইটগুলোকে তারা 28
এল রানওয়ে বলে ধরে নেন। তবে এর থেকে বড় বিপদের আশঙ্কা পাইলট এখনো কোনোভাবেই ধারণা করতে পারেননি। এই ট্যাক্সিওয়েতে 4টি ফুল লোডেড প্লেন টেক অফের অপেক্ষায় ছিল। এর মধ্যে 3টি প্লেন ছিল ইউনাইটেড ওয়ান্স এয়ারলাইনের প্লেন এবং একটি ছিল ফিলিপিন এয়ারলাইন্সের প্লেন। 4টি প্লেন মিলিয়ে মোট 1000-এরও বেশি যাত্রী ছিল। রানওয়ে 28R এবং ট্যাক্সিওয়ের মধ্যে মাত্র 100 মিটারের তফাৎ। এয়ার কানাডা 759 যখন ট্যাক্সিওয়ের সাথে অ্যালাইন্স করল, দূরে থাকা কন্ট্রোল রুম থেকে এই প্লেনটি ঠিক কোন জায়গায় ল্যান্ড করছে সেটা বোঝা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রানওয়ে মেনটেনেন্সের জন্য মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই বিষয়টি কেন কানাডা 759-এর পাইলটদের আগে থেকে জানানো হয়নি? যদি তারা আগে থেকে জানতে পারতো যে একটি রানওয়ে মেনটেনেন্সের কারণে আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এই বিষয়টি প্রথম থেকেই উদয় হতো না। রানওয়ে 28L ব্লক করার বিষয়টি কিন্তু নোটেন্সে মেনশন করা ছিল। নোটেন্স মানে নোটিসেস টু এয়ার মিশন। এটা এমন একটা নোটিশ যেখানে প্লেনের টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত সমস্ত ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া থাকে। তবে বাস্তবে এর মধ্যে ইম্পর্টেন্ট নোটিশগুলো পয়েন্ট আউট করা কিন্তু খুব একটা সাধারণ ব্যাপার নয়। সেই কারণে রানওয়ে 28L বন্ধ হওয়ার বিষয়টি পাইলট একেবারে মিস করে ফেলেছে। আর এটি ছিল পাইলটের দ্বিতীয় ভুল। এয়ার কানাডা 759 দ্রুত গতিতে ট্যাক্সিওয়ের দিকে এগিয়ে চলেছে। কন্ট্রোল টাওয়ার তাদের ভিজুয়াল অ্যাপ্রোচ করে ল্যান্ডিংয়ের পারমিশন দিয়ে দেয়। আর এর অর্থ হলো পাইলটকে যে কোনো একটি রানওয়ে বেছে নিয়ে ম্যানুয়ালি রানওয়েতে ল্যান্ড করার প্রসেসটি কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি আকাশ যখন পরিষ্কার থাকে তখন ভিজুয়াল অ্যাপ্রোচের পারমিশন দেওয়া হয়। যদিও এর আগে কয়েকটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, পাইলট ভিজুয়াল অ্যাপ্রোচে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এর ফলস্বরূপ ভুলবশত অন্য রানওয়েতে ল্যান্ড করে ফেলে। তাই কিছু পাইলট ভিজুয়াল অ্যাপ্রোচের সময় ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেমের সাহায্য নিয়ে থাকে। এই ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম শেষ পর্যন্ত পাইলটকে জানিয়ে দেয় যে সঠিক রানওয়েতে সে ল্যান্ড করতে যাচ্ছে কিনা। কথা হলো এই সিস্টেমটিকে অ্যাক্টিভেট করার জন্য রানওয়ে নাম্বার এর মধ্যে অ্যাড করে দিতে হয়। যদিও বর্তমান সময়ের আধুনিক সিস্টেমের প্লেনগুলো অটোমেটিক্যালি গাইডেন্স সিস্টেম অ্যাড করে নেয়। যদিও এটি ছিল এয়ারবাস A23 সিরিজের প্লেন, এতে গাইডেন্স সিস্টেম ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিতে হয়। কিন্তু কোনো কারণে পাইলট সেটি করতে ভুলে গেছে। আর এটি ছিল পাইলটের করা 3 নম্বর ভুল। কিন্তু কথা হলো পাইলট একটির পর একটি ভুল কেন করে যাচ্ছে এভাবে? আসলে দুটি পাইলটের জন্য বিশেষ একটি দিন ছিল আজকের দিনটি। এখন সময় রাত্রি 11:45। গত 19 ঘন্টা ধরে তারা বিশেষ কোনো রেস্ট পায়নি, কোনো বিশ্রাম নিতে পারেনি। এই দুজন পাইলট ছিল ক্যানাডিয়ান পাইলট। সেই সময় ক্যানাডিয়ান পাইলটদের ফ্যাটিক রুলস ইউএস এর রুলের থেকে খুব একটা শক্ত ছিল না। ট্যাক্সিওয়ের উপরে যে 4টি প্লেন পরপর টেক অফের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল, তারা তো বুঝতে পারছিল যে একটি প্লেন তাদের দিকে ছুটে আসছে। তারা কি করছিল? কিন্তু এর পরেও তারা কন্ট্রোল রুমের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারেনি। আসলে ব্যাপারটা হলো সকলে জানতো যে ভিজুয়াল অ্যাপ্রোচের দরুন এই কানাডা রানওয়েতে সমস্ত প্লেনকে একটু রাইটের দিকে টার্ন নিয়ে তবে মুভ করতে হতো। কারণ 28R এর দিকে যদি কোনো প্লেন সরাসরি মুভ করে তাহলে তাকে সেন্ট ফ্রান্সিসকোর ফস্টার সিটির ওপর দিয়ে আসতে হবে। সমস্ত জনবসতি এলাকায় যাতে খুব একটা প্লেনের শব্দ গিয়ে না পৌঁছায়, সেই কারণে পাইলট রানওয়ের কাছাকাছি এসে তবে অ্যালাইন্স করে। ট্যাক্সিওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা 4টি প্লেনের জন্য এটি ছিল ভীষণই সাধারণ একটি ব্যাপার। তাই তারা কন্ট্রোল রুমের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। তবে কানাডা এয়ারলাইন্স 759 যখন রানওয়ের একেবারে কাছাকাছি চলে আসে, তবুও 28R এর সঙ্গে অ্যালাইন্স করে না। এরপর ফিলিপিন্স এয়ারলাইনের প্লেনটি নিজের ল্যান্ডিং লাইট অন করে দেয়, যাতে ওপরে উঠতে থাকা প্লেনটি আগে থেকেই বুঝতে পারে যে অলরেডি এই রানওয়েতে 4টি প্লেন দাঁড়িয়ে রয়েছে। এবার ওপরে থাকা এয়ারলাইন্স 759 দেখতে পেয়ে যায় যে সে যেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে সেটি তার সঠিক রানওয়ে, অর্থাৎ 28R রানওয়ে নয়। দুজন পাইলট এটি বুঝতে পেরে তারা কন্ট্রোল রুমের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে। And Tower, just want to confirm this, Canada 759, receiving lights on the runway there. Runway mid left. কন্ট্রোল রুম থেকে তাদেরকে রিপ্লাই দেওয়া হয় যে 28R এ কোনো প্লেন দাঁড়িয়ে নেই, আপনারা নিশ্চিন্তে সেখানে ল্যান্ড করতে পারেন। Canada 759, confirm clear to land runway 28 right, there is no one on 28 right, flight 0.
আসলে এই বিষয়টি এখনো পর্যন্ত কন্ট্রোল রুমের কাছে পরিষ্কার হয়ে যায়নি যে এই প্লেনটি অর্থাৎ এয়ারলাইন্স 759 28 আর রানওয়েতে নয় বরং ট্যাক্সি ওয়েতে ল্যান্ড করতে চলেছে, যেখানে অলরেডি চারটি প্লেন টেক অফের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সাধারণত এরকম সিচুয়েশনে পড়লে আরও একটি কন্ট্রোলার থাকে যেটি গ্রাউন্ড ট্রাফিক কন্ট্রোল করে, যদিও এটা রাতের বেলায় বলে ট্রাফিকের সেরকম চাপ ছিল না, আর এই কারণে শুধুমাত্র একটি কন্ট্রোলার দিয়েই সমস্ত কিছু মেনটেন্স করা হচ্ছিল। সৌভাগ্যবশত ওয়েটিংয়ে থাকা প্লেনের পাইলটরা এয়ারলাইন্স 759 এবং কন্ট্রোল টাওয়ারের কথোপকথন সমস্ত কিছু শুনতে পাচ্ছিল। তারাও এটা বুঝে উঠতে পারছিল না যে 759 এত কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও কেন রানওয়ের সাথে অ্যালায়েন্স করতে পারছে না। ব্যাস আর কয়েক সেকেন্ড মাত্র হাতে সময় রয়েছে। ওয়েটিংয়ে থাকা 4টি প্লেনের পাইলট তাদের মৃত্যুকে স্বয়ং সামনে দেখতে পাচ্ছে। তারা বুঝতে পেরে যায় যে এয়ার কানাডা ট্যাক্সিওয়েকেই রানওয়ে 28 আর বলে মনে করেছে। ট্যাক্সিওয়েতে 4টে প্লেনের মধ্যে সবার সামনে দাঁড়িয়ে থাকা ইউনাইটেড ওয়ান্সের পাইলট কল সাইন না জানিয়েই কন্ট্রোল টাওয়ারে মেসেজ করে। কন্ট্রোল টাওয়ার এই মেসেজটি পাওয়ার সাথে সাথেই এয়ার কানাডাকে গো রাউন্ডের আদেশ দেয়। এই মেসেজটি যখন এয়ার কানাডার পাইলটের কাছে গিয়ে পৌঁছলো, এয়ার কানাডার পাইলট তখন ট্যাক্সিওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা 3 নম্বর প্লেনটিকে ক্রস করে ফেলেছে, অর্থাৎ রানওয়ের মাটি ছোঁয়ার জন্য মাত্র কয়েক ফুট ওপরেই রয়েছে কানাডা 759। সৌভাগ্যবশত মেসেজটি পাওয়ার সাথে সাথেই কানাডা 759 এর পাইলট প্লেনের লিভারটিকে ওপরের দিকে টেনে ধরে। মাত্র আর 1 সেকেন্ড যদি দেরি হয়ে যেত তাহলে পৃথিবীর ইতিহাসে এটি হতো সব থেকে বড় প্লেন ক্র্যাশের ঘটনা। তো যাই হোক, এই যাত্রায় পরপর 5টি প্লেন একসাথে ক্র্যাশ হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে গেল। এরপর এই বিষয়টি নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন চালানো হয়। তারপরে যেটা সামনে এলো, এয়ার কানাডা 759 এর পাইলট পরপর 3টি ভুল করেছিলেন। তিনি ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম অ্যাক্টিভেট করেননি, এছাড়া নোটিশে মেনশন করা সমস্ত নোটিশগুলোও তিনি ঠিকমতো চোখ বোলাননি। এরপর সেন্ট ফ্রান্সিসকো এয়ারপোর্টের জন্য একটি নতুন রুলস জারি করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যখন একটি রানওয়ে বন্ধ থাকবে তখন যেন ভিজুয়াল অ্যাপ্রোচের পারমিশন না দেওয়া হয়। এছাড়া গ্রাউন্ড ট্রাফিক কন্ট্রোলকেও সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে একদম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।